মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে। রাজনৈতিক দল থেকে ছাত্র সংগঠন বিচ্ছিন্ন হলে সন্ত্রাস থাকবে না। দেশে ৮০টি সন্ত্রাসী সিন্ডিকেট কাজ করছে, এর মধ্যে ২৮টি রাজধানীতে। রাজপথে রাজনৈতিক দলের ক্যাডাররা অস্ত্র হাতে বিরোধীদের তাড়া করছে। নির্বাচন ২০০১। সন্ত্রাস, জনশৃঙ্খলা ভেঙে পড়েছিল। দলের প্রধান নেতার প্রতি শর্তহীন আনুগত্য, সংগঠনের নিয়মনীতির কোনো বলয় না থাকা, সহযোগী ছাত্র সংগঠনের সদস্যদের মাত্রাহীন যথেচ্ছতার সব মিলিয়ে রাজনীতির একটা অশুভ পরিচিতি দাঁড়িয়ে গেল। সরকার দলের ছাত্র সংগঠনের অনুকূল্য না পেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে সিট পাওয়া যায় না, এমনকি বিরোধী দলীয় ছাত্র নেতাকর্মীরা ছাত্রাবাসে ঢুকতে পারবে না। ২০০১ সালের ৩রা ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বলেন, রাজনৈতিক দল থেকে ছাত্র সংগঠন বিচ্ছিন্ন হলে সন্ত্রাস থাকবে না। ১২ই ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডি আয়োজিত এক সম্মেলনে বলা হয়, দেশে ৮০টি সন্ত্রাসী সিন্ডিকেট কাজ করছে, এর মধ্যে ২৮টি রাজধানীতে। ঢাকা শহরে ৫০,০০০ সহ সারা দেশে প্রায় ২ লক্ষ অবৈধ অস্ত্র আছে। কথাটা মিথ্যা নয়। সংবাদপত্রে প্রায়ই দেখা যেত রাজপথে রাজনৈতিক দলের ক্যাডাররা অস্ত্র হাতে বিরোধীদের তাড়া করছে। অস্ত্র উঁচিয়ে বিরোধীদের দিকে তাক করে সংসদে ছবিও ছাপা হয়েছে পত্রিকায়। সংগঠনগুলোতে নিয়মকানুনের ধার ধারত না কেউই। উদাহরণ হিসেবে বলা যায়, জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো গঠনতন্ত্র ছিল না। দলের সভাপতি নাসির উদ্দিন পিন্টু এ প্রসঙ্গে বলছিলেন, ম্যাডাম যা বলবেন সেটাই আমাদের গণতন্ত্র, ম্যাডাম যা বলবেন সেটাই আমাদের গঠনতন্ত্র। ছাত্র সংগঠনগুলোর ভূমিকা ছিল অনেকটা জমিদার জোরদারদের লাঠিয়াল বাহিনীর মতো। ১১ দলীয় বামজোটের এক সমাবেশে ৩১শে মার্চ ২০০১ বাসদের একাংশের আহ্বায়ক আফামো মাহবুবুল হক সাবেক ও বর্তমান ক্ষমতাসীন দলগুলোর চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ভিন্ন ভিন্ন নাম, একই কাম, ক্ষমতায় যাওয়া, লুটেপুটে খাওয়া। এর মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটা বোমা ফাটালো। তাদের বৈশ্বিক প্রতিবেদনে দেখানো হলো, বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ। সবচেয়ে কম দুর্নীতি হয় ফিনল্যান্ডে। বলা বাহুল্য, টিআইয়ের এই প্রতিবেদনে সরকারের প্রতিক্রিয়া ছিল মারাত্মক। বিএনপি এই রিপোর্টটিকে অভিনন্দন জানিয়ে বলল, সরকারের লাগামহীন দুর্নীতির কারণেই দেশের এই অবস্থা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুযুধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি পারস্পরিক মুখোমুখি। কিন্তু নির্বাচন নিয়ে কয়েকটা বিষয়ে ঐক্যমত না হলেও সংখ্যা টানানো সম্ভব নয়। এদেশে প্রায় প্রতিটি নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়েছে এবং শাসক দল সবসময় তাদের নিজেদের ইচ্ছা ও শর্ত অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করেছে। দেশে যখন এই অবস্থা, তখন দুই দলের মধ্যে ধুতিয়ালি করার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ঢাকায় এলেন। দুই দলের নেতাদের সঙ্গে তিনি কথাবার্তা বললেন। ঢাকা ছেড়ে যাওয়ার আগে ৪ই আগস্ট ২০০১ সংবাদ সম্মেলনে তিনি জানালেন, দুই দল কয়েকটি বিষয়ে একমত হয়েছে। বিষয়গুলো হলো, ১. সংসদ বর্জন আর নয়, ২. আর হরতাল নয়, ৩. সন্ত্রাস নয়, ৪. ভোটকেন্দ্রে স্থানীয় পর্যবেক্ষক থাকবে, ৫. কমপক্ষে ৬০ জন মহিলা সংসদ রাখার ব্যবস্থা হবে। দুই দলের মধ্যকার সমঝোতার আদৌ টিকবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ ছিল। ১০ই আগস্ট প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, গত ৬ মাসে ৫,০০০ অস্ত্রের লাইসেন্স দিয়েছে সদ্য বিগত আওয়ামী লীগ সরকার। এই ধরনের কর্মকাণ্ড সন্ত্রাস দমনের সঙ্গে নিতান্তই সাংঘর্ষিক। নির্বাচন ২০০১। ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হয়ে গেছে। শেখ হাসিনা মেয়াদ শেষ হওয়ার শেষ মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি লুৎফুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। বিচারপতি লুৎফুর রহমান ১০ জন উপদেষ্টা নিয়োগ দেন। তারা হলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ, বিচারপতি বিমলেন্দু বিকাশ চৌধুরী, এস এম শাহজাহান, সৈয়দ মঞ্জুর এলাহি, আব্দুল মুহিত চৌধুরী, এ কে এম আমানুল ইসলাম চৌধুরী, এম হাফিজুজ্জামান খান, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালেক, মেজর জেনারেল মঈন হোসেন চৌধুরী ও রোকেয়া আফজালুর রহমান। ওই রাতেই বিচারপতি লুৎফুর রহমান গুরুত্বপূর্ণ ২৪ মন্ত্রণালয়ের সচিবকে বদলি করে দেন। তত্ত্বাবধায়ক সরকার এটাই বোঝাতে চেয়েছে, আওয়ামী লীগের ঢেলে সাজানো প্রশাসন নিয়ে তারা নির্বাচন পরিচালনা করবে না। প্রধানমন্ত্রিত্বের মেয়াদ শেষ হওয়ার পরও ১ মাস শেখ হাসিনা গণভবনে ছিলেন। গণভবন ছেড়ে চলে যাওয়ার ব্যাপারে তার উপর বিরোধী দলগুলোর চাপ ছিল, যদিও সরকার থেকে প্রকাশ্যে কোনো কিছু বলা হয়নি। ১৬ই আগস্ট ২০০১ হাসিনা গণভবন ছেড়ে নিজের বাড়িতে চলে যান। যাওয়ার সময় আক্ষেপ করে বলেন, এত কিছু শুনতে ভালো লাগে না, আমরা পছন্দও করি না। যখন আমরা কিছুই নিইনি তখন কিছুই নিলামই না, গণভবন ছেড়ে চলে যাচ্ছি, পরিষ্কার কথা। ২রা অক্টোবর ২০০১ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল। বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হলেন। আওয়ামী লীগের ২৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, ৫২ জন সাবেক সংসদ এবং ২৪ জন সাবেক আমলা হেরে যান। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকারী সামরিক বাহিনীর ১১ জন সাবেক জেনারেলের মধ্যে ৮ জনই পরাজিত হন। শেখ হাসিনা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বলেন,
সূক্ষ্ম নয়, স্থূল কারচুপি করে ফলাফল বদলে দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অভিযোগের জবাব দেন কাদের সিদ্দিকী। ৪ নভেম্বর জাতীয় সংসদে এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগের অভিযোগ করেছে নীল নকশার নির্বাচন হয়েছে, আর সে নীল নকশা নাকি রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার করেছে। সাবেক প্রধানমন্ত্রীর অনশনের হুমকির মুখে শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হয়েছিলেন। এত যত্ন করে যাকে রাষ্ট্রপতি বানানো হলো, নির্বাচনের পরদিন থেকে তিনি বেঈমান, মোনাফেক হয়ে গেলেন। নীল নকশা হলে তা 5 বছর আগেই নির্বাচনের সময়ই হয়েছে। তাদের আশা ছিল রাষ্ট্রপতি তাদের পক্ষে কাজ করবেন। নীল নকশা দিয়ে যে অশান্তি সৃষ্টি করা হয়েছে তা নিয়ে সংসদে 2 ঘন্টা সাধারণ আলোচনার প্রয়োজন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ স্বল্পভাষী মানুষ, রাজনীতির কূটকৌশল তেমন বোঝে না। তাকে নিয়ে আওয়ামী লীগ যেসব প্রশ্ন তুলেছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, সে সম্পর্কে তিনি 3 মাস নীরব ছিলেন। 2002 সালের 4 জানুয়ারি তিনি প্রথমবারের মতো মুখ খুললেন। তখন আর তিনি রাষ্ট্রপতি নন। বিচারপতি শাহাবুদ্দিন বলেছিলেন, আওয়ামী লীগকে নির্বাচনে জেতানোর মুসলেখা দিয়ে আমি রাষ্ট্রপতি পদ গ্রহণ করিনি। তাদের সব কথা শুনলে আমি ফেরেশতা, না হইলে আমি শয়তান। হেরে যাওয়ার পর তারা আমাকে নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতির অধীনে পুনরায় নির্বাচন করার অনুরোধ করেন। আমি তাতে রাজি হইনি। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট 216টি আসনে জয়ী হয়। জোটের প্রধান শরিক বিএনপি শতকরা 40.97% ভোট পেয়ে 193টি আসন পায়। তাদের সহযোগী জামাত, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোট পায় যথাক্রমে 17, 4 ও 2টি আসন। আওয়ামী লীগ শতকরা 40.13% ভোট পেয়ে 62টি আসনে জয়ী হয়। এর সাথে জাতীয় পার্টি পায় 14টি আসন। নির্বাচনে বাম দলগুলোর ভরাডুবি হয়। জাসদ, ইনু, অর্কাস পার্টি, বাসদ উভয় গ্রুপই ও শ্রমিক কৃষক সমাজবাদী দল একটি আসনও পায়নি। অর্কাস পার্টির রাশেদ খান মেনন এবং জাসদের হাসানুল হক ইনু নিজ নিজ এলাকায় ভোটের হিসাবে ছিলেন যথাক্রমে 5 ও 3 নম্বরে। এটাই ছিল তাদের নিজস্ব দলের প্রতীক নিয়ে শেষ নির্বাচন। দ্বিতীয় যাত্রা। খালেদা জিয়া যথাবিহিত বিএনপি সংসদীয় দলের নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন। দলের নেতাদের মধ্যে টানপোড়েন থাকায় কাউকে আনুষ্ঠানিকভাবে সংসদীয় দলের উপনেতা করা হয়নি। শেখ হাসিনা আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা নির্বাচিত হন। উপনেতা হন আব্দুল হামিদ। শুরু হলো প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের দ্বিতীয় যাত্রা। ক্ষমতা গ্রহণ করে বিএনপি সরকার প্রথমে যে কয়টি পদক্ষেপ নিল তার মধ্যে উল্লেখযোগ্য হল 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হলো। আগের আওয়ামী লীগ সরকার এই ছুটি বাতিল করে দিয়েছিল। 1 মার্চ শেখ হাসিনা, শেখ রেহেনা, এরশাদ সহ 3,500 ব্যক্তির আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। 21 মার্চ 2002 জাতির পিতা প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন রহিতকরণ বিল পাশ। 21 জুন 2002 রাষ্ট্রপতি বদিউজ্জামান চৌধুরীকে পদত্যাগে বাধ্য করা হয়। রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার পর জিয়াউর রহমানের মাজারে না যাওয়া এবং তার বাণীতে জিয়াকে স্বাধীনতার ঘোষক না বলার অপরাধে তাকে এই মূল্য দিতে হলো। 22 জুন 2002 খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে বিএনপির 1 নম্বর যুগ্ম মহাসচিব নিয়োগ করা হয়। 50 বছর পুরনো পৃথিবীর সবচেয়ে বড় আদমজি পাটকল 30 জুন বন্ধ করে দেওয়া হয়। 24 সেপ্টেম্বর 2002 সরকার রাজনৈতিক কারণে দায়ের করা 3000 মামলা তুলে নেয়। এছাড়া 38,190 জন আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। 29 জানুয়ারি 2003 MiG-29 ক্রয়ে প্রায় 700 কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রধান, প্রতিরক্ষা সচিব সহ 7 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। 25 মার্চ 2003 স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান সমগ্র জাতির সম্পদ। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।